হাই স্টুডেন্টস, আজকে আমাদের পড়ানোর বিষয় হলো জেনার ডায়োড আর তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আমরা আঁকবো। তো সেটা করতে গেলে আমাদের একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে, সেটাও আমরা করব। আর ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে জেনার ডায়োডের যে প্রয়োগ সেটাও আমরা দেখব, আর কিছু সমস্যার সমাধান এটাও আমরা দেখব। আচ্ছা দেখে নিই। আচ্ছা, জেনার ডায়োড এমনিতে আমি তোমাদের দেখাই। জেনার ডায়োড আর সাধারণ ডায়োড ছবিতে তো আছেই, এটাকে জেনার ডায়োড বলছি, এটাকে সাধারণ ডায়োড। আর তোমরা দেখে নাও পাশাপাশি আছে। এইটাই যে কালো রঙের, এটা হচ্ছে সাধারণ ডায়োড দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে যেটা একটু রঙিন লালচে টাইপের, এটা হচ্ছে জেনার ডায়োড। এর একটা পোর্শন দেখবে যে একটু রিং মতো আছে, কালো রিং মতো আছে নিচের দিকটা, ওইটা হচ্ছে এন অংশ, এন পার্ট। আর হচ্ছে পিটা হচ্ছে বাকিটা পি। আর একই রকমভাবে এখানে সাধারণ ডায়োডের ক্ষেত্রে একটা দিকে দেখবে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, একটা দিকে কিন্তু সাদা রিং আছে, ওই সাদা রিং অংশটা হচ্ছে এন অংশ। এইভাবে আমরা চিনব। তারপরে আমরা একটা এক্সপেরিমেন্টও করব, যেটা তোমরা এই নিচে রয়েছে দেখতে পাবে। যাই হোক, এবার এই জেনার ডায়োড আর সাধারণ ডায়োডের আমরা সিম্বলিক একটা চিত্র দিয়ে দিয়েছি। এটা এইরকমভাবে হবে সাধারণ ডায়োডের ক্ষেত্রে, জেনার ডায়োডের ক্ষেত্রে একটু বাঁকানো থাকবে। তো এই যে ডায়োডের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে পি অংশ, একটা হচ্ছে এন অংশ। পি অংশের মেজর ক্যারিয়ার কি না হোল আছে, পজিটিভ হোল আমরা বলি। পজিটিভ হোল বলতে অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে অভাব তাকেই আমরা বলছি যে হচ্ছে পজিটিভ হোল। এটা যে প্রোটন তা কিন্তু নয়। আর এখানে হচ্ছে কি ইলেকট্রন, এন যে টাইপটা আছে, এন টাইপের মেজর ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এখানটায় এন টাইপে মানে এন অংশে যখন মেজর ক্যারিয়ার ইলেকট্রন আছে, তখন মাইনর ক্যারিয়ার হিসেবে অল্প পরিমাণে হোল আছে, এই দুটো মতো দেখানো হয়েছে। একই রকমভাবে পি অংশে মেজর ক্যারিয়ার হোল, আর মাইনর ক্যারিয়ার যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে কি হবে ইলেকট্রন, ওটা ওই যে দুটো এইভাবে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা হচ্ছে বিশুদ্ধ যে হচ্ছে সেমিকন্ডাক্টর, সেটা জার্মেনিয়াম অথবা সিলিকন হতে পারে, আমরা জেনারেলি সিলিকনটা ইউজ করি। তো এই এবং সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, ওর হচ্ছে যোজ্যতা 4 হয়। এবারে যদি পি অংশতে কি হবে না, এই সিলিকনের সঙ্গে আমরা ট্রাইভ্যালেন্ট অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, এই সমস্ত অ্যাটমগুলোকে আমরা ডোপিং হিসাবে ইউজ করি। তার ফলে কি হবে না, হোল সৃষ্টি হবে, হোল এখানে মেজর অংশটা নেয়। একই রকমভাবে এখানটায় যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসাবে সিলিকন রয়েছে, তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি পেন্টাভ্যালেন্ট মানে পঞ্চযোজী, সেটা আর্সেনিক অথবা ফসফরাস, এই টাইপের অ্যাটমগুলোকে আমরা ডোপিং হিসাবে আমরা ইউজ করি, দিয়ে এই পিএন অংশ তৈরি হয়। এখানেও সেই একই জিনিস হয়। এবার দেখো যে এই পিএন অংশের যখন তৈরি হলো, এরপরে কি হবে। তৈরি হওয়ার পরে প্রথমত কিন্তু খেয়ালটা রাখবে যে এই পি অংশ হোক বা এন অংশ হোক, এমনিতে তড়িৎ হিসাবে কিন্তু এগুলো সমস্ত হচ্ছে নিস্তড়িৎ হবে। পি অংশে এমনি মেজর ক্যারিয়ার হিসেবে হোলটা রয়েছে, কিন্তু এটার চার্জ পজিটিভ নয়। অ্যাকচুয়ালি কি হয়, এখানটায় এই অ্যাটমগুলোতে মোট যে প্রোটনের সংখ্যা আর যে ইলেকট্রনের সংখ্যা, ওটা কিন্তু সমান এবং চার্জ হিসাবেও পরস্পরের সমান এবং অপোজিট হয়। তার ফলে নিস্তড়িৎ, পি অংশ নিস্তড়িৎ, এন অংশ শুরুতে হচ্ছে নিস্তড়িৎ। শুধু মেজর ক্যারিয়ার হিসাবে এখানে হোলটা বেশি থাকে, এখানে মেজর ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনের উপস্থিতি বেশি। এই পর্যন্ত। তবে যে ডায়োড তৈরি হয়ে যাবে, এরপরে কি হবে না, একটা ডিফিউশন বা ব্যাপন তৈরি হয়। ব্যাপন হলে কি হবে না, পি অংশের এই যে হোলটা যে আছে, হোলগুলো হচ্ছে এন এর দিকে যাবে। আর একই রকম ভাবে এন এর যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোর চাপ যেহেতু বেশি, ওরা কিন্তু পি অংশের দিকে ছুটে আসবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে হোল তো অ্যাকচুয়ালি যায় না, অ্যাকচুয়ালি যাবে হচ্ছে ইলেকট্রন। হোল বলতে হচ্ছে ইলেকট্রনের অভাব, এটা আমি আগেই হচ্ছে বলেছি। তো অ্যাকচুয়ালি যাবে কিন্তু ইলেকট্রন, গিয়ে
কি হবে, জাংশনের যখন জাংশন যখন ক্রস করে যাবে তখন কি হবে না, একটা রিকম্বিনেশন হবে, ইলেকট্রন আর হোলের একটা পুনর্মিলন হবে, অর্থাৎ একটা রিকম্বিনেশন হবে। দিয়ে জাংশনের উভয় পাশে কিছুটা অঞ্চল জুড়ে একটা নিস্তড়িত অঞ্চল আমরা দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এন অংশ থেকে ইলেকট্রন পির দিকে গেল এবং পি অংশ থেকে হোল এন অংশে যাচ্ছে, কিসের কারণে, ডিফিউশনের কারণে, তাহলে কি হবে, জাংশনের এই যে জাংশন যে অঞ্চলটা আছে তার দুটো সাইডে কিছুটা অঞ্চল জুড়ে একটা নিস্তড়িত অঞ্চল তৈরি হবে। সেটাকে আমরা বলবো কি না, ডিপ্লিশন রিজিয়ন। দেখে নাও, আমরা ধরো এখান থেকে মুছে দিচ্ছি, এই অঞ্চলটা জুড়ে একটা যেন ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়ে গেল, এই রকম অংশটা জুড়ে। এটা হচ্ছে কি না, নিস্তড়িত অঞ্চল। এখানটা কোনো হচ্ছে ফ্রি চার্জের উপস্থিতি নেই। এবারে পি থেকে যেহেতু হোলগুলো যাচ্ছে, তার ফলে কি হবে, এটা হোলটা হারিয়ে এতক্ষণ কিন্তু নিস্তড়িত ছিল, এবারে হোলটা হারিয়ে এর চার্জটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ, এটা এখন নেগেটিভ চার্জ পেয়ে যাবে। একই রকম ভাবে এন, যেটা প্রথমে হচ্ছে নিস্তড়িত ছিল, ইলেকট্রন যাওয়ার ফলে এবারে কি হবে, এটা চার্জ কিন্তু হয়ে যাবে পজিটিভ। মানে এখন কিন্তু ইলেকট্রন চলে যাওয়ার ফলে প্রোটনের সংখ্যাটা বেশি হয়ে গেছে এই হচ্ছে অংশে, তার ফলে এটা চার্জ এখন পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, অতএব এই অংশ জুড়ে এই যে নিস্তড়িত যে অঞ্চলটা রয়েছে, যাকে আমরা বলছি ডিপ্লিশন রিজিয়ন, এইটা তো তৈরি হবে, পাশাপাশি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে না, এন থেকে পির দিকে, মানে এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে এইভাবেই তৈরি হয়। একই রকম জিনিসটা থাকে জেনার ডায়োডও, তবে হচ্ছে তফাৎটা কোথায়, সাধারণ ডায়োডের সঙ্গে জেনার ডায়োডের তফাৎটা হচ্ছে ডোপিংয়ের যে কনসেন্ট্রেশনে, এটা কিন্তু খেয়ালটা রাখতে হবে যে সাধারণ ডায়োডে যেমন ডোপিংটা থাকে, জেনার ডায়োডে কিন্তু ডোপিংয়ের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, এবং দেখতেও পাচ্ছ যে এখানে কিন্তু ঘনভাবে আছে। এখানে পিতে হোল হচ্ছে মেজর ক্যারিয়ার বেশি পরিমাণে আছে, মাইনর ক্যারিয়ার তো আছেই, এখানে দুটো ছিল, এখানে চারটে আছে। একরকম ভাবে এনেও মেজর ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর মাইনর ক্যারিয়ার হোল, কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা যথেষ্ট বেশি। তো এখানেও যখন ডিফিউশনটা হবে, ডায়োডটা তৈরি হওয়ার পরে ডিফিউশনটা হওয়ার পরে দেখো কি হবে, এই জাংশনের দুটো সাইডে কিছুটা অঞ্চল জুড়ে একটা নিস্তড়িত অঞ্চল বা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হবে, এইরকম জায়গাটা জুড়ে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হবে। এবং এখানেও ওই যে এন অংশটা নিস্তড়িত থেকে ইলেকট্রন হারিয়ে এটা এখন পজিটিভ চার্জ হবে, আর পি এখানটায় ইলেকট্রন এখন হোলের পরিমাণটা কম হওয়ার ফলে এখন এটা হয়ে যাবে নেগেটিভ পার্ট, এই অংশটা। এবং এখানেও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এন থেকে পির দিকে তৈরি হবে। তবে তফাৎটা কোথায়, এখানে কনসেন্ট্রেশনটা বেশি ছিল বলে এখানে এই যে ইলেকট্রনগুলো যখন জাংশনটা অতিক্রম করে পি অংশে এলো, ঝট করেই এই রিকম্বিনেশনটা ঘটাবে। তার ফলে কি হবে যে এই যে ডিপ্লিশন রিজিয়নটা, এটার ওয়াইডটা বা চওড়াটা খুব বেশি হবে না, খুব অল্প জায়গা জুড়ে হবে। যেখানটায় সাধারণ ডায়োডে এখানে যেহেতু কনসেন্ট্রেশন লেভেলটা যথেষ্ট কম ছিল, তার ফলে ডিপ্লিশন রিজিয়নটা অনেকটা চওড়া হবে। রিকম্বিনেশনের জন্য ইলেকট্রনগুলোকে অনেকটা পথ হয়তো অতিক্রম করে তারপরে এখানে আসতে হবে, দিয়ে তারপরে রিকম্বিনেশনটা ঘটাবে। তার ফলে এখানটায় আমরা দেখতে পাবো যে ডিপ্লিশন রিজিয়নটা অনেক বেশি চওড়া বা ওয়াইডটা চওড়া। যদিও এখানে যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়, এটার মান সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্টেজ, অর্থাৎ এই যে এইখানটায়
এটা এটা ধরে নাও চওড়াটা হচ্ছে, এটা তো অপেক্ষাকৃত বড়, এটা হচ্ছে dx1, আর এইখানটায় চওড়াটা জেনারেল ডায়োডের ক্ষেত্রে চওড়াটা অপেক্ষাকৃত কম হবে, dx2। আর উভয় ক্ষেত্রে কিন্তু যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হলো তার হচ্ছে ভোল্টেজটা কত হবে? সিলিকনের ক্ষেত্রে আমরা বলছি ডিভি সমান হচ্ছে মোটামুটিভাবে 0.7 ভোল্ট, এইরকম হয়, 0.7 ভোল্ট তৈরি হয়। ঠিক আছে, এর ফলে হবেটা কি না, এখানে ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হবে তার সূত্রটা দেখে নিই। এই সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা আমরা জানি। আমরা মাইনাসটাকেও যদি আমরা তুলে দিই হিসেবের সুবিধের জন্য, তাহলে ই সমান ডিভি বাই ডিএক্স। উভয় ক্ষেত্রে এই ডিভির মানটা কত? ডিভির মানটা হচ্ছে 0.7, আর এখানটা ডিএক্সটা এবার আসছে নিচে ডিএক্স দিয়ে যে ভাগ। সাধারণ ডায়োডের ক্ষেত্রে এই ডিএক্স যেহেতু বড়, অনেক বেশি, কার থেকে? এই জেনারেল ডায়োডের ক্ষেত্রে থেকে, সুতরাং এইখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি তৈরি হবে। মানে সাধারণ ডায়োডের ক্ষেত্রে dx1 হবে, এটা E1, আর জেনারেল ডায়োডের ক্ষেত্রে আমরা E2 সমান বলবো 0.7 বাই হচ্ছে dx2। এখানটায় চওড়াটা কম হওয়ার ফলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু শুরুতেই একটা বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। এটা কিন্তু পার্থক্য, খেয়াল রাখতে হবে। কারণটা কি না, এখানে কনসেন্ট্রেশনটা বেশি ছিল, জাংশনে উভয় পাশে খুব অল্প জায়গা জুড়ে এই ডিপ্রেশন রিজিয়নটা তৈরি হয়েছে, তার ফলে ইলেকট্রিক ফিল্ডটা শুরুতেই খুব বেশি তৈরি হয়ে গেছে। নেক্সট আমরা আসছি এবারে জেনারেল ডায়োডে যদি বায়াসিং করা হয়, ফরওয়ার্ড বায়াসে কি হবে আর রিভার্স বায়াসে কি হবে। ফরওয়ার্ড বায়াসে এটা তো সাধারণ ব্যাপার, যে ফরওয়ার্ড বায়াসে আমরা এইভাবে দেখি, দুটো ডায়োডের ক্ষেত্রে, সাধারণ বা জেনারেল ডায়োডের ক্ষেত্রে এটা খুব একটা কঠিন কিছু বিষয় নয়। এইরকম ভাবে ভি ভার্সেস এটা হবে আই। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস অর্থে আমরা কিভাবে করব না, এটা হচ্ছে পি, দুটোর ক্ষেত্রেই দাঁড়াবে, এটা পি অংশ, এটা হচ্ছে এন অংশ। আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পিটাকে রাখবো ব্যাটারির পজিটিভের সঙ্গে, আর এনটাকে রাখবো ব্যাটারির এন অংশের সঙ্গে, নেগেটিভ অংশের সঙ্গে রাখলেই এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস, বাকি এখানটায় হোল আর ইলেকট্রন তো আঁকতে হবে। ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে, আমি এখানেও যদি দেখিয়ে দিই এরকম ভাবে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এইভাবে যাবে, তখন কি হবে, এই যে পজিটিভ বিভবের জন্য এই যে হোলগুলোকে বিকর্ষণ করবে, একই রকম ভাবে এই যে নেগেটিভ যে বিভবটা এখানকার ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। তার ফলে কি হবে না, যে জাংশন জুড়ে যে ডিপ্রেশন রিজিয়নটা আছে ওটা ওয়াইডটা আছে কমে যাবে, বা সহজে মেজর ক্যারিয়ারটা উভয় দিকেই যাবে। অ্যাকচুয়ালি কি হবে, ইলেকট্রনগুলো এন থেকে পিতে আসবে, এসে রিকম্বিনেশন হবে, এবং আমরা আলটিমেটলি একটা বেশি কারেন্ট পাবো। এখানেও সেই সেম জিনিসটা হয়, জেনারেল ডায়োডও সেই একই জিনিসটা হয়। যখন এই ফরওয়ার্ড বায়াসে রাখবো তখন কি হবে, মেজর ক্যারিয়ারের যাতায়াতের কোনো হচ্ছে প্রবলেম হবে না, এবং অল্প ভোল্টেজ দিলেই, অল্প ফরওয়ার্ড বায়াস দিলেই আমরা হাই কারেন্টটা পাবো, যেটা আমরা গ্রাফে দেখাতে পারি এইরকম ভাবে, এইভাবে চাই। মোটামুটি শুরুতে পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য এখানে ভোল্টেজটা লাগে 0.7 ভোল্টেজ মতো, এটা সিলিকনের ক্ষেত্রে। তারপরে কারেন্টটা হু করে বাড়তে থাকে। এটা হচ্ছে মেজর ক্যারিয়ারের জন্য। মেজর ক্যারিয়ারের জন্য সহজেই আমরা কারেন্টটা পাই, ওটা জেনারেল ডায়োডও পাবো আর সে সাধারণ ডায়োডও পাবো। কিন্তু এই ডায়োডগুলোকে যখন রিভার্স বায়াসে রাখা হবে তখন কিন্তু এই জিনিসটা হবে না। আমরা জানি কি না, রিভার্স বায়াসে রাখা মানে পি অংশটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে আর এন অংশটাকে ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে পোলারিটি চেঞ্জ হবে। পি ক্ষেত্রে
ব্যাটারি নেগেটিভ আর এন এর ক্ষেত্রে পজিটিভ, তখন এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। রিভার্স বায়াস, ঠিক আছে। আচ্ছা, রিভার্স বায়াসে যখন থাকছে তখন কি হবে? এই ধরা যাক এইভাবে আছে, এখানটায় বিভবটা রয়েছে নেগেটিভ বিভব, আর এখানটায় কারেন্ট, আর এইদিকে সাধারণ ডায়োডের ক্ষেত্রে দেখা যাবে যে মেজর ক্যারিয়ারগুলো জাংশন থেকে আরো দূরের দিকে সরে যাচ্ছে। ন্যাচারালি এখানটায় আমরা দেখিয়ে দিই, এটাকে মাইনাস, এখানটায় প্লাস। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে যে এখানকার হোলগুলোকে যেন জাংশন থেকে দূরের দিকে সরাচ্ছে, কিছুটা আকর্ষণ করছে, তেমনি এই যে হোলগুলোকে কি করবে, জাংশন থেকে দূরের দিকে সরাবে এর আকর্ষণের জন্য, এই পজিটিভ বিভবের আকর্ষণের জন্য। তার ফলে ডিপ্রেশনের রিজিয়নটা কি হবে, আরো বেশি চড়া হবে। তার ফলে আমরা এখানটায় কারেন্ট পাবো না। এটাই হয় যে যখন ডায়োডকে রিভার্স বায়াসে রাখা হয় তখন কি হবে, ডিপ্রেশন রিজিয়নটা চওড়া হবে, তার ফলে আমরা কারেন্টটা পাই না। কিন্তু এবারে এই ডায়োডের, সাধারণ ডায়োডের ক্ষেত্রে, মানে এখানে ধরো ভোল্টেজ আমি ক্রমশ বাড়াচ্ছি, তাহলে কারেন্টের এটা হবে এইরকম ভাবে দেখা যাবে। যেটুকু কারেন্ট আমরা পাবো সামান্য, ওটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে পাবো, মানে এখানটায় মাইক্রো অ্যাম্পিয়ারে না পাওয়ার মতোই এরকম ভাবে কারেন্টটা পাবো। এবং ওই কারেন্টটা হবে, মেজর ক্যারিয়ার তো যাবে না, কিন্তু যাবে কারা, যাবে হচ্ছে মাইনর ক্যারিয়ার। তার মানে যখন রিভার্স বায়াসে আছে তখন এন অংশ থেকে হোলটা যাবে, আর পি অংশ থেকে যাবে কে, ইলেকট্রনটা যাবে। অ্যাকচুয়ালি হোলের তো মুভমেন্ট ক্ষমতা নেই, পি অংশ থেকে মাইনর ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন ওটা এন অংশে গিয়ে রিকম্বিনেশনটা ঘটাবে, এবং সেখানে যত সামান্য কারেন্ট ওই মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা পাবো, ঠিক আছে। কিন্তু এখানে ভোল্টেজ যদি ক্রমশ বাড়ানো হয় তাহলে কি হবে, আমার এখন মনেই হতে পারে যে আমি কারেন্ট পাচ্ছি না রিভার্স বায়াসে, অতএব ভোল্টেজ আমি বাড়িয়েই যাই। ক্রমশ যদি ভোল্টেজটা বাড়াতে থাকি তাহলে একটা পরিস্থিতি আসবে যখন দেখা যাবে হঠাৎ করে এখানটায় প্রচুর পরিমাণে কারেন্ট আমরা পাবো বলতে তখন কারেন্টটাও পাবো, এবং এই ডায়োডটা প্রচন্ড গরম হয়ে যাবে এবং এটা শেষমেশ পুড়ে যাবে। এটাই হবে, এই যে এরকম ভোল্টেজটা ক্রমশ বাড়িয়ে যাচ্ছি, হঠাৎ করে এইরকমটা হবে, দিয়ে এখানে একটা ব্রেকডাউন হবে। এই ব্রেকডাউনটাকে আমরা বলছি কি, অ্যাভালেন্স ব্রেকডাউন এটাকে বলা হচ্ছে। এই যে অংশটাকে সাধারণ ডায়োডের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন। অর্থাৎ এখানে অ্যাভালেন্স ব্রেকডাউনের পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে এমনিতে জাংশনের উভয় পাশে ভোল্টেজটা কিন্তু কি ছিল, যে যথেষ্ট কম ছিল। এবারে রিভার্স বায়াসে যখন আমি ভোল্টেজটা ক্রমশ বাড়িয়েছি তখন কি হবে, এই মাইনর ক্যারিয়ার বলতে এন অংশে হোল, অথবা আমি পি অংশে বরং বলি, পি অংশে যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো কি হবে, এবারে ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে একটা গতিশক্তি পাবে, কাইনেটিক এনার্জিটা পাবে, এবং এটা ক্রমশ ওই এন অংশের দিকে যাবে। এবারে যদি ভোল্টেজটা আমরা যদি বাড়াতে থাকি তখন এই সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি পাবে, এবং এই যে নিস্তরিত অংশে যে পরমাণুগুলো আছে তাকে কিন্তু ভেঙে দেবে, তার যে সমযোজী বন্ধনী আছে ওটাকে ভেঙে দেবে, বা ওখানে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে তার সঙ্গে কলিশন ঘটাবে, এবং কলিশন ঘটানোর ফলে আলটিমেটলি ফ্রি চার্জটা উৎপন্ন হবে, এবং প্রচুর পরিমাণে আমরা এখানে কারেন্টটা পাবো। কিন্তু এই যে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি পেলো ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে,
তার ফলে ইলেকট্রনগুলো দৌড়ে এলো অনেকটা পথ, কারণ এখানে কনসেন্ট্রেশন লেভেলটা যথেষ্ট কম, ফাঁকা জায়গাটা বেশি। অতএব ও যখন যাবে তখন কিন্তু সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জিটা পাবে। ওই কাইনেটিক এনার্জি পেয়ে যখন এই নিস্তড়িত অংশের অ্যাটমগুলোর সঙ্গে বা সমযোজী বন্ধনীর সঙ্গে যখন হচ্ছে কলিশনটা ঘটাবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে। এটা কিন্তু খেয়াল রাখবে যে এখানটায় কলিশন ঘটাবে, প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে। তার ফলে হ্যাঁ, যে প্রচুর পরিমাণে কারেন্ট হয়তো আমি তাৎক্ষণিকভাবে পাবো, কিন্তু সঙ্গে সঙ্গে পুড়েও যাবে, এত বেশি হিটটা জেনারেট করবে। হোয়ারাজ জেনার ডায়েটে কিন্তু এই জিনিসটা ঘটে না। জেনার ডায়েটে কি হয়? জেনার ডায়েটে কিন্তু চড়াটা কম আছে, প্রথমেই বলেছি এখানে চড়াটা কম, কনসেন্ট্রেশন লেভেলটা, ডোপিংয়ের কনসেন্ট্রেশন লেভেলটা যথেষ্ট বেশি ছিল। তার ফলে এখানটায় ওই একই ভোল্টেজে পোটেনশিয়াল ব্যারিয়ারে ওয়াইটটা আমরা কম পেয়েছি। অতএব শুরুতেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি ছিল। এবারে যদি আমরা রিভার্স বায়াসটা দিতে থাকি, ভোল্টেজ যদি ক্রমশ বাড়াতে থাকি, জেনারেলি এখানেও ব্রেকডাউন হয়, এখানে হয় জেনার ব্রেকডাউন, এবং এই জেনার ব্রেকডাউনটা জেনারেলি 6 ভোল্টের মধ্যে হয়। খেয়াল রাখবে 6 ভোল্টের মধ্যে জেনারেলি হয়। আসলে কি হয় না, যখন আমরা ভোল্টেজটা বাড়াতে থাকি রিভার্স বায়াসে রেখে জেনার ডায়োডের ক্ষেত্রে, তখন এই ইলেকট্রিক ফিল্ডটা ক্রমশ বাড়তে থাকবে। বাড়তে থাকলে কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই নিস্তড়িত অংশের যে সমযোজী বন্ধনীগুলো আছে ওটা কিন্তু আপসেই ভেঙে যাবে। এখানে এই সাধারণ ডায়োডের মতো ইলেকট্রনগুলো যাবে, কাইনেটিক এনার্জি সাফিসিয়েন্ট পেয়ে তারপরে এখানে কলিশন ঘটাবে, হিট জেনারেট করবে, তারপরে কারেন্ট প্রচুর পাওয়ার পাশাপাশি ডায়োডটা পুড়ে যাবে, এই ঘটনা কিন্তু এখানে ঘটে না। এখানটা প্রচুর পরিমাণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সামান্য ভোল্টেজটা দিলেই, বলে দিচ্ছি 6 ভোল্টের মধ্যেই সেটা ঘটে জেনারেলি। ওই প্রচণ্ড ইলেকট্রিক ফিল্ডের জন্যে কি হবে না, এই সমযোজী বন্ধনীগুলো আপসেই ভেঙে যাবে। এখানে যেমন কলিশন ঘটে, এখানে কিন্তু এরকম কলিশন ঘটে না, তার ফলে হিট জেনারেট করে না সেইভাবে। অতএব এখানটায় আমরা কারেন্ট পাবো, অথচ এটা কিন্তু পুড়বে না ডায়োডটা। তো এখানে যে ব্রেকডাউনটা ঘটে, যেটা আমরা এখানে দেখাতে পারি জেনার ব্রেকডাউন, সেটা মোটামুটি এর থেকে কম ভোল্টেজে, এর ক্ষেত্রে হয়তো দেখা যাবে সেটা 10 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে, 100 ভোল্ট হতে পারে, এইরকম। তারপরে যখন কারেন্ট হঠাৎ করে বেশি পাবো, পুড়ে যাবে। কিন্তু এখানটায় মোটামুটি 6 ভোল্টের, তার আগে কিন্তু আমরা কারেন্ট খুব একটা পাবো না। এখানে যেমন ছিল এখানেও সেই একই কেস ঘটেছে, কিন্তু এইরকম জায়গায় যদি আমি এখানে আঁকি সেপারেট ভাবে ছবিটা, এটা জেনারের ক্ষেত্রে ব্লু কালি দিয়ে এইরকম ভাবে এসে হঠাৎ করে দেখা যাবে এই যে এই অংশে ভেঙে যাচ্ছে। এটাকে আমরা বলছি কি, জেনার ব্রেকডাউন ভোল্টেজ। জেনার ব্রেকডাউন ভোল্টেজ যেটা জেনারেলি ওই 6 ভোল্টের মধ্যে থাকে। তো এইখানটায় এই জেনার ব্রেকডাউন যখন ঘটবে, তারপরে দেখা যাবে কি এখানটায় ভোল্টেজ আর বাড়বে না। এখানে গ্রাফটার নেচারটা দেখলে বোঝা যাবে, এরকম যে বিভিন্ন বিন্দুগুলো আছে, দেখা যাচ্ছে যে ভোল্টেজ অলমোস্ট কনস্ট্যান্ট আছে, কিন্তু কারেন্টটা বাড়বে। মানে ধরে নিই এখানে যদি 4 থাকে, বা আমি যদি বলি 4.7, এটা জেনার ব্রেকডাউনটা হয়তো ঘটেছে 4.7 ভোল্টেজ। এখানেও মানটা মোটামুটি এইরকম 4.7 ভোল্টেজ। এখানে কারেন্টটা কত? কারেন্টটা ধরে নিচ্ছি 100 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে দেখা যাবে হয়তো সেটা 350 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। কিন্তু এই যে দুটো বিন্দু, এই বিন্দু এ বিন্দু আর এখানে যে বি বিন্দু, উভয়তে ভোল্টেজটা অলমোস্ট কনস্ট্যান্ট 4.7 জায়গায় হয়তো 4.71 হবে, কিন্তু কারেন্টটা বাড়তে পারে। জেনার ডায়োডের এই প্রপার্টিজের ওপরে ভিত্তি করে আমরা ভোল্টেজ স্টেবিলাইজ করতে পারি, ঠিক আছে, যেটা আমরা
যেটা আমরা পরে আমরা ওটা ব্যাখ্যা করব। আচ্ছা, তার আগে এই যে আমরা ডায়োডের ক্ষেত্রে যে আমরা ফরওয়ার্ড বায়াসের আর রিভার্স বায়াসের যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফগুলো, এটা আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করে দেখে নিই যে গ্রাফটা কেমনভাবে তৈরি হয়। আচ্ছা, এবারে আমরা দেখি জেনার ডায়োডের ওই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা। তার জন্যে প্রয়োজনীয় সার্কিট হচ্ছে এইখানে দেওয়া আছে। তো এখানে যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি হিসেবে আমরা চার্জার ইউজ করেছি যার ভোল্টেজটা 6 ভোল্ট থাকে। দেখা যাচ্ছে যে এটা প্লাস, এটা লালটা প্লাস। আমরা এই জিনিসটা হচ্ছে ব্রেডবোর্ড, দেখা যাচ্ছে এটা ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডে কানেকশানের সুবিধার জন্য আমরা ইউজ করি। এই কলাম বরাবর যে ছিদ্রগুলো আছে এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। একটা কলাম বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড। আবার এখানে রো বরাবর যেগুলো আছে এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, কিন্তু এই রো আর এই রো এদের মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই। তেমনি এই কলামের সঙ্গে পার্শ্ববর্তী কলামের কোনো কিন্তু কানেকশানটা নেই, কিন্তু কলামে যে ছিদ্রগুলো রয়েছে 5টা আছে, তো 5টাই কিন্তু ইন্টারকানেক্টেড। খেয়ালটা রাখতে হবে। এটা কানেকশানের সুবিধের জন্য আমরা এটা ইউজ করি। তো দেখা যাক, এখানটায় আমরা প্লাস আছে, তো প্লাস হিসাবে এই লালটা ইউজ করছি। এই চার্জার থেকে এটা ভোল্টেজটা 6 ভোল্ট থাকে ফোনের যে চার্জার, এইখানে আমি যোগ করলাম। আচ্ছা, মাইনাস পোর্শনটা হচ্ছে এইখানটায় আমি অন্য একটা জায়গায় নিচ্ছি। মাইনাস পোর্শনটা নেওয়া হলো। এবার দেখা যায় এইটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইজার, এই পোর্শনটা। তার জন্যে আমরা রিওস্ট্যাট নেইনি, আমরা এরকম পট নিয়েছি যেটা বাজারের দাম প্রায় 20 টাকা মতো হবে, কিন্তু খুব কার্যকরী। এটা আমরা ইউজ করছি। এর 3টে টার্মিনাল আছে। মাঝখানের পোর্শনটা হচ্ছে এইটা। তো কানেকশানটা করে নিই, আমরা দেখে নিই। সাদাটা দিলাম, এইখানটা যুক্ত হবে এই। আর একবারে ধারের যে পোর্শনটা আছে, দুটো একবার টার্মিনালটা, তার ধারেরটা হচ্ছে এইখানটায় চলে গেল। মাঝখানে যেটা রয়েছে, মাঝখানেরটা আমরা রাখছি এই কমন যে পয়েন্ট, এইখানটা কমন পয়েন্ট হিসাবে রাখা হচ্ছে যে কোনো একটা জায়গায়। এখানটা আমরা যোগ করে দিলাম, হলো। এবার এইটাকে এটা একটা ভেরিয়েবল ক্যাপাসিটার। এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ভোল্টেজটা, এই 6 ভোল্টেজটা কি হবে, এটা চেঞ্জ হবে। কখনো 1.5, 2, 2.5, 3 এইভাবে চেঞ্জ হবে। আচ্ছা, বাকি কানেকশানগুলো করি। এখানে দেখা যাচ্ছে এটা RS আছে, এটা সেফগার্ড দেওয়ার জন্য আমরা যে জেনার ডায়োডটা ইউজ করেছি তার রেটিংটা হচ্ছে 4.7 ভোল্ট 1 ওয়াট। তার মানে ম্যাক্সিমাম কারেন্টটা যাবে, আগেই আমরা বলে দিয়েছি, এটা ক্ষমতা বাই হচ্ছে ভোল্টেজ সমান 0.212 অ্যাম্পিয়ার হচ্ছে। তো এবারে এক্সট্রা ভোল্টেজটা এইখানটায় যাবে, মানে এখানে 6 ভোল্ট, এর রেটিংটা হচ্ছে 4.7, তাহলে 6 মাইনাস 4.7 তাহলে 1.3। এই ভোল্টেজটা এইখানটায়, এখানে বিভব পতনটা হবে। তার মানে 1.3 সমান যদি 0.212 ইন্টু RS যদি করে দিই তাহলে RS এর মানটা 6 ওহম হচ্ছে। তো এখানটায় এটা দেওয়া যেতেই পারে, তবে আমরা এখানটা RSটাকে নেগলেক্ট করছি, খেয়ালটা রাখতে হবে। আমরা এখানে নেগলেক্ট করে দিচ্ছি, আমি সহজভাবে তাড়াতাড়ি করার জন্য এটা করছি। যাই হোক, এখানে এবার ডায়োডটা বসাই। ডায়োডটা বলেছিলাম এটা জেনার ডায়োড। এর যেটা হচ্ছে কালো যে পোর্শনটা, সেটা হচ্ছে N, বুঝতে হবে। তাহলে এইটা N আর এটা যদি প্লাস থাকে তাহলে বুঝতে হবে এটা কি রিভার্স বায়াসে আছে, এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে। আর যদি আমি পি সাইডটা দিই তাহলে কি হবে, ফরওয়ার্ড বায়াসে। তাহলে আগে প্রথমে আমরা ফরওয়ার্ড বায়াসে রাখছি, তার মানে আমরা কিন্তু ঘুরিয়ে দিলাম, এটাকে ঠিক রেখে পিটাকে ওপরের দিকে করছি, অর্থাৎ কালো পোর্শনটা, কালো রিংটা থাকছে নিচের দিকে। দেখা যাক, এখানে আমরা করে দিলাম। হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের বাকি কানেকশানটা করতে হচ্ছে। এই পয়েন্ট থেকে একটা যাচ্ছে মিলিঅ্যামিটার। আচ্ছা, মিলিঅ্যামিটার হিসাবে আমরা এখানে মাল্টিমিটার ইউজ করেছি। আচ্ছা, মাল্টিমিটারের এই পোর্শনটা হচ্ছে প্লাস, এটা বুঝতে হবে। প্লাস দিচ্ছি, এই যে প্লাস, মাল্টিমিটারে এটা প্লাস, একই কলামে যোগ করলাম।
হয়েছে। তারপরে মাইনাস পোর্শনটা চলে যাচ্ছে, তাহলে আর এস ছেড়ে দিয়ে সরাসরি এন এর সঙ্গে যোগ করে দিলাম এইখানটায়। আচ্ছা, এরপরে এই বিন্দু থেকে ভোল্টমিটার আছে, ভোল্টমিটার হিসেবে আরেকটা মাল্টিমিটার ইউজ করেছি, তার প্লাসটা যাচ্ছে, এগুলো সমস্ত প্লাস। প্লাসটাই যে এইখান থেকে নিচ্ছি কমন পয়েন্ট এই, আর মাইনাসটা এখানে যে মাইনাসটা এখানে যোগ না করে সরাসরি এইখানে যোগ করছি পির সঙ্গে, তার মানে এইখানে যোগ করে দিলাম। যোগ করে দিলে কি হচ্ছে, এটা যদি সরাসরি এখানে যোগ হয় তাহলে এটার সঙ্গে কিন্তু যোগাযোগ থাকছে না, অর্থাৎ এই কন্টিনিউশনের জন্য আরেকটা তার নিলাম, এই তারটাকে এখান থেকে হোক বা এইখান থেকে হোক এটার সঙ্গে যুক্ত করতে হবে, সেটাই করছি এই তারটা দিয়ে। এটার সঙ্গে এই ব্যাটারির নেগেটিভ যুক্তটা হয়ে গেলে এটি হচ্ছে আমাদের কমপ্লিট। তাহলে এইটা দাঁড়ালো ভোল্টমিটার, এদিকটা হচ্ছে মিলিয়ামিটার। এবার আমরা অন করব, আর অন করার আগে আমরা দেখে নিই, আর এটাকে পট বলা হচ্ছে ভোল্টেজটাকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানটা যেহেতু মিলিয়ামিটারটাকে আমরা রেখে দিচ্ছি, আমরা ফরওয়ার্ড বায়াসে রেখেছি আপাতত, আমরা এখানটায় 200-তে রাখলাম, আর এখানে ভোল্টমিটার হিসাবে এখানে ভোল্টেজটায় আমরা রাখছি 20-তে দিয়ে। এবার আমরা ফরওয়ার্ড বায়াসে আমরা রিডিংগুলো নেওয়ার জন্য এবার সুইচটা অন করছি আমরা। আচ্ছা, প্রথমে আমরা ফরওয়ার্ড বায়াসে গ্রাফটা আঁকবো, তার জন্য রিডিংগুলো নেই। এটা হচ্ছে মিলিয়ামিটার আর এটা হচ্ছে ভোল্টমিটার, এই যে প্লাস সব প্লাস প্লাস, এই বিন্দুটা প্লাস। আচ্ছা, রিডিংটা নিয়ে নিই, দেখা যাক কেমন আসছে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 0.01 মতো, এখানে কিছুই নেই। এখন ওই ডিপ্লিশন রিজিয়নটাকে ভাঙবে, মোটামুটি 0.6 মতো চাই। আচ্ছা, আমি আস্তে আস্তে করে এখানে বাড়াচ্ছি ভোল্টেজটা, 0.16-এ এখনও নেই, 0.22-তে নেই, এই স্টার্ট হচ্ছে না, এখনো হয়নি। দেখা যাক কততে শুরু হয়। 0.53, তাতে আসছে 0.1। এবারে আরেকটু বাড়ালাম 0.56, তাতে 0.3, 0.6, তাতে 0.3 মতো বা 0.4, 0.63, তাতে আসছে 0.7, 0.64 বা আরেকটু বাড়িয়ে দিই, একটু ফ্লাকচুয়েট করছে বেশি। 0.65-এ 1.1, 0.65-এ 1.12। এটা আমরা রিডিংগুলো গুছিয়ে নেব, অ্যাকচুয়ালি এখানে তো ফ্লাকচুয়েট করছে, দেখে নিতে হবে। 0.67, তাতে আসছে 1.5। এরপরে 0.67-এ 2 মতো এলো, দেখা যাচ্ছে 0.68 কখন এলো, তাতে 2.4, 0.69-এ 2.9, না 0.69-এ দেখা যাচ্ছে 3.3, প্রায় 0.7-এ 3.8। এবার দ্রুত হারে বাড়ছে। 0.71-এ 4.4, এইভাবে দ্রুত বাড়বে। এবার দেখো 0.72-তে 5.12 মতো এলো, ব্যাস। এখানে পয়েন্টে ভ্যালুগুলো আছে, এখানে কিন্তু বেশি পেয়ে যাচ্ছি 0.71, এখানে প্রায় চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে স্টিপলি বেড়ে যাচ্ছে, 5.6 মতো বেড়ে যাচ্ছে। এবার গ্রাফটা টানলে বুঝতে পারবে গ্রাফটা এইভাবে যাবে। গ্রাফটা যদি দেখি
এইভাবে 0.6 মোটামুটি ভাঙছে, তারপরে দ্রুত এটা উঠবে, কিন্তু এই বরাবর আই আর এই বরাবর হচ্ছে ভিটা রয়েছে। এখানে ভোল্টেজটা খুব একটা বেশি বাড়বে না, কিন্তু আইটা দ্রুত হারে বাড়বে মেজর ক্যারিয়ারের গতির জন্য, দ্রুত হারে কারেন্ট পাবে। এটা আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পেলাম। নেক্সট আমরা আসবো রিভার্স বায়াসে কেমন হয়। আচ্ছা, এবারে আমরা আসি রিভার্স বায়াসের ক্ষেত্রে। রিভার্স বায়াসে যেমন সার্কিট দেওয়া আছে, তার মানে এবার আমি ঘুরিয়ে দিয়েছি, কালো যে রিংটা ওটা ওপরের দিকে আছে, তার ফলে এইটা এন, তার সঙ্গে ব্যাটারির পজিটিভ যোগ আছে। এবার দেখা যাক, আমরা রিডিংগুলো নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা নোট ডাউন করো, তারপরে আমরা গ্রাফটা আঁকবো। আমরা কি করছি, ভোল্টেজটা প্রথমে বাড়াবো। ভোল্টেজটা বাড়ালে কি হবে, প্রথমে কিন্তু কারেন্টটা খুব একটা বাড়বে না। এই যে দেখে নাও তোমরা, এটাকে খেয়াল রাখবে যে মিলি অ্যামিটার আর এটা হচ্ছে ভোল্ট মিটার, অর্থাৎ এই যে পোর্শনটা প্লাস। আমি আস্তে আস্তে করে বাড়াচ্ছি। আচ্ছা, সুইচটা অন করে দিই, আবার করি। এই দেখা যাচ্ছে 0.37, এখানে কিন্তু কোনো কারেন্ট নেই, এটা কিন্তু মিলি অ্যামিটারে আছে, মিলি অ্যাম্পিয়ারে আছে, কোনো কারেন্ট পাচ্ছি না। তারপরে আরও বাড়াচ্ছি 0.58, ওখানে এখনও 0। 1.2, এখনও কোনো কারেন্ট পাচ্ছি না, মানে রিভার্স বায়াসের ওই কারেন্ট কিন্তু এখনও বাড়ছে না বা ব্রেকডাউন থেকে দূরে আছে। এই দেখে নাও 2.2, 2.2 বা 3, তাতে হচ্ছে 0.3 মতো আসছে। আচ্ছা, তারপরে আর একটু বাড়িয়ে যাই, 2.55, 0.4। এবার 3 মতো আছে, 3তে আসছে 1.2, 3.5 মতো, তাতে দেখা যাচ্ছে 4.3, 3.8, তাতে দেখা যাচ্ছে একটু এটা চেঞ্জ হচ্ছে, তবু মোটামুটি রিডিংটা নেই 8.8 মতো। আচ্ছা, তারপরে মানে এবার ব্রেকডাউনের কাছাকাছি চলে এসেছে। 4এ আসছে 12 ধরে নাও। তারপরে এবারে ব্রেকডাউন প্রায় হয়েই গেছে, এবারে এখানে খুব কসাসলি করতে হবে। 4.1, তাতে 16 মতো চলে যাচ্ছে। এরপরে আর প্রায় বাড়ছে না, একটু বেড়েছে, মাঝে মাঝে বাড়ছে 4 পয়েন্ট। এখানে দেখো মানে ব্রেকডাউন হয়ে গেছে প্রায়, কারেন্টটা দেখেছো 90-র কাছাকাছি, 87, কখনো 90 মতো দেখাচ্ছে। আর এখানেও দেখা যাচ্ছে 4.8, কখনো 5 এরকম দেখাচ্ছে, অর্থাৎ ব্রেকডাউন হয়েই গেছে। হ্যাঁ, অর্থাৎ এই রিডিংগুলো নোট করে এবার আমরা প্লট করব। হ্যাঁ, এখানে আমরা ওই ফরওয়ার্ড বায়াসে গ্রাফটা এঁকেছি, যে রিডিংগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আমরা গ্রাফটা এঁকেছি। দেখতেই পাচ্ছ মোটামুটি ওই যে 0.5 থেকে তারপরে কারেন্টটা মোটামুটি স্টিভলি বেড়ে গেছে। যেখানে রিডিংগুলো আছে অ্যাম্পিয়ারে নেওয়া হয়েছে, করসপন্ডিং ভোল্টেজগুলো এই, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা রিভার্স বায়াসেরও দেখে নাও একই সঙ্গে। রিভার্স বায়াসের ক্ষেত্রে এই যে রিডিংগুলো আছে আর দিয়ে গ্রাফটা পেয়েছি, তবে এখানে আমরা গ্রাফ অনুযায়ী যে ব্রেকডাউন ভোল্টেজটা, জেনারেল ব্রেকডাউন ভোল্টেজটা, এটা আমরা পাচ্ছি 3.6-এ, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে 4.7, ওইভাবে আইডিয়াটা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা আমাদের ভুল, ওটা অ্যাকচুয়ালি 3.6-এ কিন্তু আমরা পাচ্ছি। তুমি রিডিংগুলো দেখলেও যেটা আমরা বলেছিলাম 3.5-এ 4.3 ছিল, 3.8-এ 8.8, এইখানেই কিন্তু স্টিপলি হঠাৎ করেছে বেড়ে গেল, তারপরে তো ক্রমশ বাড়তে শুরু করেছে আর কি। তাহলে এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে ব্রেকডাউন ভোল্টেজটা হচ্ছে 3.6 বা এই অ্যারাউন্ডে হবে, হয়তো 3.78 হতে পারে, মোটামুটি 3.6 মতো হবে ভোল্টেজটা, রিভার্স বায়াসের ক্ষেত্রে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। এবার আমরা আসি
জেনার ডায়োডের ভোল্টেজ স্টেবিলাইজেশন হিসাবে এর হচ্ছে ব্যবহারটা কিভাবে কাজ করে, ভোল্টেজটা কিভাবে স্টেবিলাইজ করে এটা আমরা দেখি। প্রথমত জেনার ডায়োডকে এখানে রিভার্স বায়াসে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সোর্স, ডিসি সোর্স রয়েছে, যদিও এর ভোল্টেজটা কিন্তু ফ্লাকচুয়েট করে, বাড়ে কমে। আর এখানে যে ডায়োডটা যে রাখা আছে, ধরে নিন যে এর রেটিংটা হচ্ছে এইরকম, যে 4.7 ভোল্ট আর হচ্ছে 1 ওয়াট, এইরকম টাইপের থাকে 1 ওয়াট। এটা হচ্ছে রেটিংটা কার না জেনার ডায়োডের যে রেটিংটা আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4.7 ভোল্ট মানে এখানে বুঝতে হবে 4.7 ভোল্টেই ও ভাঙবে, ওর যে ব্রেকডাউন ভোল্টেজটা ওটাই কিন্তু 4.7 ভোল্ট। এই তা যাই হোক, এখানে যে ব্যাটারিটা রয়েছে যার ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে, এটা আমরা ধরে নিই ভোল্টেজটা ফ্লাকচুয়েট করছে 6 ভোল্ট থেকে 10 ভোল্ট, এরই মধ্যে এটা ফ্লাকচুয়েট করছে। তো সেক্ষেত্রে এখানে আমরা কিভাবে আউটপুট হিসাবে আমরা এটাকে দেখাতে পারি, এই যে পোর্শনটা জেনার ডায়োডের প্যারালালি যেটা রয়েছে, এইখানটায় আমরা আউটপুট হিসাবে এটা কোনো আমি রেজিস্ট্যান্স লাগালাম RL, মানে এই RL এর অ্যাক্রসে আমি আউটপুটটা পাবো, এইখানটায় এটা আমি পাবো যে VL। তো কিভাবে এইখানটা ভোল্টেজটা আমরা কনস্ট্যান্ট পাচ্ছি এটা আমরা দেখে নিই। এখানটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এটা RS, এটা অ্যাকচুয়ালি সেফগার্ড দেওয়ার জন্য আছে, জেনারেটরটাকে যাতে না পুড়ে যায় সেই জন্য দেওয়া আছে। হবে কি না, যখনই এখানে 4.7 আছে ব্রেকডাউন ভোল্টেজ, আর এখানে ভোল্টেজটা কিন্তু ফ্লাকচুয়েট করছে তার উপরে 6 থেকে 10 ভোল্ট। যদি এই সোর্সের যে ভোল্টেজটা এটা যদি বাড়তে থাকে তাহলে কি হবে, বাড়তে থাকলে দেখা যাবে এই RS এর অ্যাক্রসে ভোল্টেজও বাড়বে, কারেন্টও বাড়বে। হয়রাজ এই জেনার ডায়োডের অ্যাক্রসে, জেনার ডায়োড তথা এই RL দুটোই তো হচ্ছে প্যারালালি আছে, এখানে কিন্তু ভোল্টেজটা বাড়বে না, এখানে কিন্তু তখন ব্রেকডাউন হয়ে গেছে 4.7 ব্রেকডাউন ঘটে, আর এখানে ভোল্টেজটা তখন হয়তো 6 ভোল্ট আছে। অতএব ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে এর অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু হবে সেই 4.7। অ্যাকচুয়ালি একটু হিসেব করে দেখা যাবে এই 6 ভোল্ট 6 মাইনাস 4.7 সমান 1.3, এই যে ভোল্টেজটা এটা কিন্তু এইখানটায় বিভব পতন হিসাবে বা ভোল্টেজ ড্রপ হিসাবে থাকবে। আমরা দেখে নিই যে এই সেফগার্ড দেওয়ার জন্য যে RSটা ইউজ করা হয়েছে, RS এর মানটা কত হতে হবে। তো সেটা হিসেব করতে গেলে আমরা দেখি যে রেটিংটা দেওয়া ছিল 4.7 ভোল্ট 1 ওয়াট, তার মানে জেনার ডায়োডের ম্যাক্সিমাম কারেন্টটা কত হতে পারে, I max সমান কত হবে, I সমান হচ্ছে P/V সমান, এটা হচ্ছে 1 ওয়াট, আর ভিটা হচ্ছে 4.7, এটা যদি হিসেব করা যায় মোটামুটি 0.212 অ্যাম্পিয়ার হবে, বা এটা প্রায় 212 মিলি অ্যাম্পিয়ার এরকমটা হবে, 200ই ধরে নিই, এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে I max এর মানটা। তাহলে এবারে এইখানটায় সোর্সে ভোল্টেজটা সর্বোচ্চ কত বেশি হতে পারে, 10 ভোল্ট। তাহলে 10 ভোল্টের মধ্যে 4.7টা বুঝতে হবে এইখানে কিন্তু থাকবে, এরই অ্যাক্রসে ঘটবে, আর বাকি যে ভোল্টেজটা অর্থাৎ 10 মাইনাস 4.7 সমান কত হচ্ছে 5.3 ভোল্ট। এইটা ম্যাক্সিমাম, যদি আমাদের এখানে হাইস্ট ভোল্টেজটা 10 ভোল্ট থাকে তাহলে ম্যাক্সিমাম এই 5.3 ভোল্টেজটা যেন এইখানে যেন বিয়োগ পতনটা ঘটে। অতএব সেই হিসেবে RS এর মানটা কিন্তু আমরা একটা বার করে নিতে পারি। RS এর মানটা কত হবে হিসেব করলে পাওয়া যাবে যে IRS সমান হচ্ছে এই
5.3 হবে, যেখানে আই এর মানটা কত, আই এর মানটা হচ্ছে এই আই ম্যাক্স অর্থাৎ 0.212 এটার সঙ্গে সমান, অর্থাৎ 0.212 গুণিত আর এস সমান হচ্ছে 5.3 করে দিলাম। দিলে এই আর এস এর মানটা আমরা পাবো 5.3 বাই 0.212। মোটামুটি ভাবে 0.2 মানে 1/5 যদি আমি ধরে নিই, তাহলে 5 5 25, ওই 25 26 27 এইরকম অ্যাপ্রক্সিমেটলি হয়তো দেখা যাবে যেটা 27 ওম। অতএব এইরকম এই আরএস এর মানটা কিন্তু আমাদের ওই রেটিং থেকে, ডায়োডের জেনার ডায়োডের যে রেটিংটা আছে এইখান থেকে হাইয়েস্ট কারেন্টটা পাবো, সেখান থেকে আরএস এর মানটা সেফগার্ড দেওয়ার জন্য যে রেজিস্ট্যান্সটা ওটা কত হতে পারে ওটা আমাদের বুঝে নিতে হবে। সেইভাবে আমরা এই রেজিস্ট্যান্সটা এখানে বসাবো। তাহলে এটা দেখা যাচ্ছে হিসেব মতো মোটামুটি এখানটায় 27 ওম এরকম দিয়ে দিতে হবে। এইবারে কি হবে, এবারে ধরা যাক আমাদের এখানটায় মানে এখানে সোর্সের ভোল্টেজটা যত বাড়তে থাকবে তখন আরএস এর ক্ষেত্রে যেটা দেখা যাবে ভোল্টেজটাও বাড়বে আর কারেন্টটাও সঙ্গে সঙ্গে বাড়বে। কিন্তু জেনার ডায়োড তথা আরএল এর অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এবং কনস্ট্যান্টের মানটা কত আমাদের রেটিং এর হিসেব অনুযায়ী 4.7। আবার মানে এক্সাম্পল হিসাবে আবার যদি আমি দেখিয়ে দিই যে ধরা যাক আমার এখানটায় ভোল্টেজটা 6 থেকে 8 হয়েছে, 8 হয়েছে মানে বুঝতে হবে এর অ্যাক্রসে যে 4.7 ভোল্টেজটা রয়েছে, 4.7 এইখানটায় ভোল্টেজ ড্রপ। আর আরএস এর ক্ষেত্রে কত হবে, আরএস এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা হবে 8 যদি হয় তাহলে 8 মাইনাস 4.7 সমান কত হচ্ছে 3.3 ভোল্টেজ। এই 3.3 মানে বুঝতে হবে যে আরএস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অর্থাৎ আই ইন্টু আরএস, এইটা তাহলে 3.3 হবে। তাহলে আবার বলি, যদি এইখানটায় ভোল্টেজটা 6 থেকে যদি বাড়তে বাড়তে 8 যদি হয় তাহলে এখানে কি হবে, এখানেও তেমনি ভোল্টেজ ড্রপটা বাড়বে, কারেন্টও সঙ্গে সঙ্গে বাড়বে, কিন্তু জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু ওই ব্রেকডাউন ভোল্টেজ মানে 4.7 এর সঙ্গে একই থাকবে। আর কারেন্ট কিন্তু এখানে বাড়বে, এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট কিন্তু কারেন্টটা বাড়তে থাকবে। আর এইখানটা আরএস এর অ্যাক্রসে ভোল্টেজও বাড়বে এবং কারেন্টও বাড়বে, এই তফাৎটা বুঝতে হবে। তাহলে আউটপুট হিসেবে যখন আরএলটা রেখেছি, আরএল এর ক্ষেত্রে কি হবে, আরএল এর তো রেজিস্ট্যান্স ফিক্সড আছে, আরএল এর রেজিস্ট্যান্স ফিক্সড আছে মানে ভোল্টেজটাও কি হবে, ভোল্টেজটাও তো কনস্ট্যান্ট আছে ওই 4.7। তাহলে এখানটায় কারেন্ট কি হবে, এখানটায় কারেন্ট ওই ওহমের সূত্র অনুসারে আমরা পেয়ে যাব, মানে 4.7 ভোল্টেজ সমান হচ্ছে আই ইন্টু আর। আর এর মান একটা কিছু থাকবে, আর এল এর মান আমি হয়তো ধরে নিলাম যে এখানটায় 15 ওম দেওয়া আছে, তাহলে আই ইন্টু 15 সেই হিসাবে এখানটায় আই মানটা বার করে নেবে। অর্থাৎ আর এল এর ক্ষেত্রে আই এর মানটা হিসেব করে নেওয়া যাবে, যেহেতু এখানটায় রেজিস্ট্যান্সটা ফিক্সড। উভয়ের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা একই থাকবে। এইভাবে জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে কাজ করে এবং আউটপুটে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজটা পাব। ঠিক আছে, জেনার ডায়োডের উপরে একটা প্রবলেম এখানে রয়েছে। 15 ভোল্ট ব্রেকডাউন বিশিষ্ট একটি জেনার ডায়োডকে একটি ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে চিত্রানুযায়ী যুক্ত করা হয়েছে। ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, এর ভেতর দিয়ে কারেন্টটা জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা দেখে নিই যে জেনার ডায়োডের ভোল্টেজটা আছে, মানে ব্রেকডাউন ভোল্টেজটা আছে 15 ভোল্ট, আর এখানে সাপ্লাই ভোল্টেজটা 20 ভোল্ট আছে। তার মানে অতিরিক্ত যে 5 ভোল্টটা 20 মাইনাস 15, এই অতিরিক্ত ভোল্টেজটা এখানটায় থাকবে। অর্থাৎ এখানকার যে কারেন্টটা বা ভোল্টেজ, তো আর ভোল্টেজটা দেখে নিই আমরা কত হবে, 20 মাইনাস 15 সমান হচ্ছে 5 ভোল্ট। এই 5 সমান কত হবে
আই আর এখানটায় ধরে নিই আইটা হচ্ছে আই ইন্টু 250, অতএব আই এর মান 5/250 সমান এটা দাঁড়াবে 1/50, তার মানে এটা 0.02 অ্যাম্পিয়ার অথবা 20 মিলি অ্যাম্পিয়ার। এবার এই কারেন্টটা এসে দুটো পার্টে ভাগ হবে। এইখানটা কিন্তু কারেন্টটা নির্দিষ্ট। আচ্ছা, খেয়াল রাখতে হবে জেনারেল ডায়োডের প্যারালালি এইটা রয়েছে, অতএব দুটোরই কিন্তু ভোল্টেজটা থাকবে 15 ভোল্ট, যেহেতু প্যারালালি আছে। অতএব এই লোড রেজিস্ট্যান্সে ভোল্টেজটা 15 আর হচ্ছে রেজিস্ট্যান্সটা 1 কিলো ওম, অতএব কারেন্টটা কিন্তু ফিক্সড হবে। কারেন্টের মানটাও আমরা ওই ওমের সূত্র থেকে বার করে নিই। 15 ভোল্ট এখানটাতে সমান কত হবে, আই ইন্টু 1 কিলো ওম আছে, তার মানে 1000, অতএব আই এর মান দাঁড়াবে 15/1000 সমান হচ্ছে 0.015 অ্যাম্পিয়ার, তার মানে হবে 15 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার, আর এখানটায় হচ্ছে 20, মেন কারেন্টটা 20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে অতিরিক্ত যে কারেন্টটা সেটা এর ভেতর দিয়ে যাবে, কত যাবে, 20 - 15 সমান 5 মিলি অ্যাম্পিয়ার। অতএব আই জেড জেনারের ভেতর দিয়ে যে কারেন্টটা ওটা হচ্ছে 20 - 15 সমান হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। খেয়ালটা রাখতে হবে, এখানে যদি সাপ্লাই ভোল্টেজটা যদি বাড়তে থাকে তাহলে এখানটায় ভোল্টেজ বাড়বে, কারেন্টও বাড়বে। আর এখানে কিন্তু ভোল্টেজটা ওই হচ্ছে 15 থাকবে, কিন্তু কারেন্টটা বাড়তে পারে। আর এখানে কি হবে, এখানে ভোল্টেজটা থাকবে ওই হচ্ছে 15 আর কারেন্টটাও ফিক্সড থাকবে। অতএব আমাদের প্রবলেম অনুযায়ী এর ভিত্তিতে কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার।